আমার গোড়া চাচা। আমরা ওনাকে গোড়া চাচা ডাকতাম কারণ উনি দেখতে ফর্সা ছিলেন। তো যে সময়ের কথা বলছি সে সময়টা হচ্ছে মূলত সবসময় পুঁথি পাঠের আসর বসতো গ্রামে গ্রামে, এবং আমার গোড়া চাচা উনি বেশ ভালোভাবেই পুঁথি পড়তে পারতেন। বিশেষত ওনার নাগদি ভাষায় দখলটা বেশ ভালো ছিল। আপনারা যারা নাগদি ভাষা সম্পর্কে জানেন না তাদেরকে বলে রাখি, নাগদি ভাষাটা হচ্ছে সিলেটের ভাষার একটা বর্ণমালা। সেই বর্ণমালায় সিলেটের ভাষায় লেখা হতো, সিলেটি ভাষায় লেখা হতো। তো উনি পুঁথি পড়তে দূর দূরান্তে যেতেন বিভিন্ন সময়, এবং আপনারা যারা জানেন যে পুঁথি পাঠের আসর বসত মূলত এক ধরনের রাত ধীরে ধীরে যখন গভীর হচ্ছে, মানে রাত 8টা-9টা থেকে, এবং বেশ রাত অবধি চলতো। তো সেবার আমার গোড়া চাচা হচ্ছে একটু দূরের একটি গ্রামে গেলেন পুঁথি পড়ার জন্য, এবং পুঁথি পড়তে পড়তে কিভাবে সময় চলে গেছে উনি আসলে নিজেও জানেন না। এরকম অবস্থায় উনি আর ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি যে পুঁথি পাঠ শেষ করবেন নাকি চলে আসবেন। এরকম দোটানার মধ্যে উনি তারপরে হচ্ছে পুঁথি যতটুকু সম্ভব শেষ রাত অবধি, মানে 2টা-3টা অবধি পাঠ করে তারপরে ওনার যে বাড়িতে পুঁথি পাঠ করতে গিয়েছিলেন সে বাড়ি থেকে বিদায় নিয়ে উনি নিজের বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা। তো আমাদের যে এলাকাটা, আমি আমার পরিচয় দিয়ে রাখি এখানে। আমার নাম রাসেল রাজু। আমি বর্তমানে হচ্ছে থাকি এস্তোনিয়ার তার্তুতে। সেখানে ইউনিভার্সিটি অফ তার্তুতে হচ্ছে ফোকলোর বিষয়ে মাস্টার্স পড়তেছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। তো আমাদের গ্রামের হচ্ছে পাশে হচ্ছে একটি ছোটখাটো হাওর রয়েছে, যেটাকে আমরা বিলেঙ্গার হাওর বলে ডাকি। তো আমার গোড়া চাচা হচ্ছে সেখান দিয়ে পুঁথি পাঠ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসবেন, এরকম অবস্থায় রওনা হয়েছেন। হাঁটতে 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 উনি যখন মহালদারের বাড়ি নামক একটা জায়গা আছে, সেই বাড়ির কাছে উপস্থিত হন, তখন উনি একটু যেন হচ্ছে পথ হারিয়ে ফেলেন টাইপের অবস্থা হয়। মানে উনি হাঁটছেন 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 আর পথ খুঁজে পান না। ঠিক আছে, তো এরকম অবস্থায় উনি তারপরে হচ্ছে হাঁটতে থাকেন। হুট করে দেখেন যে ওনার পরিচিত একজনের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন, এবং সেই বাড়িতে প্রচুর পরিমাণে তখন তো হচ্ছে লাল নীল বাতি ছিল। তো লাল নীল বাতি জ্বলতেছে, এবং বাড়ির সামনে একটা তোরণ, যেটাকে আমরা সিলেটের লোকজন গেট বলে থাকি, বিয়ের গেট। তো উনি ভাবলেন যে এই বাড়িতে বিয়ে হচ্ছে, এবং যে সময়ের কথা বলছি তখন কিন্তু রাতের বেলা বিয়ের আয়োজন হতো। তো রাতের বেলা উনি বিয়ে বাড়িতে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে দেখলেন যে ওনার পরিচিত এক ভাই তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। তো ওনারা এক ধরনের বেশ আন্তরিকতার সাথে, ঋদ্ধতার সাথে বাড়িতে নিয়ে গেলেন, এবং বসিয়ে বললেন যে আপনি এত রাতে আসছেন, আমরা জানতাম না যে আপনি এভাবে আসবেন। আচ্ছা, আপনি বসুন, আপনাকে কি খেতে দিব? উনি বললেন, না, আমি তো কিছু খাবো না, আমি বাড়ি যাব, আমার একটু দেরি হয়ে গেছে। উনি বললেন, না, আপনি এত কষ্ট করে আসছেন, আপনাকে যদি আমরা ভালো মন্দ কিছু খেতে না দিই তাহলে তো কেমন লাগে। আচ্ছা, আপনি এক কাজ করুন, এই মিষ্টিগুলো খান। তো ওনাকে প্রচুর পরিমাণে একটা ট্রেতে করে হচ্ছে মিষ্টি এনে দেওয়া হলো। আর সেই সময় হচ্ছে মিষ্টির প্রতি মানুষজনের প্রচুর ঝোঁক ছিল, বিশেষত আমাদের প্রজন্মের মানুষজনের মধ্যেও মিষ্টির প্রতি এক ধরনের আলাদা মানে টান কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, আমরা মিষ্টি খেতে পছন্দ করি। তো উনিও হয়তো খুব পছন্দ করতেন মিষ্টি খেতে। তো উনি একটা চেয়ারে বসে ট্রেটা হচ্ছে একটা টেবিলে রেখে, বিয়ে বাড়িতে যেরকম করে রাখা হয় স্পেশালি গ্রামে, তো সেভাবে তিনি মিষ্টি খাচ্ছেন, বেশ ভালো লাগছে ওনার। এমন সময় হুট করে উনি শোনেন হচ্ছে ফজরের আজান হয়ে গেছে, এবং ফজরের আজান হওয়ার সাথে সাথে ওনার আশপাশে যে বিয়ে বাড়ি ছিল সবকিছু মানে একদম মিলিয়ে গেল।
এবং উনি দেখেন যে উনি জমির আল আছে না, আল পথ ধরে আমরা হেঁটে যাই বা এরকম করি, সেই আলে বসে জমিতে গোবর থাকে না, স্পেশালি যখন সেখানে গরু চড়ে বেড়ায়। আর যে সময়ের কথা বলছি সেটা শীতের সময়, বর্ষার সময় কিন্তু পুঁথি পাটের আসর এরকম করে বসে না, কারণ সবারই কাজ থাকে, ধান চাষ করা, এরকম অনেক কিছু। তো উনি জমির আলে বসে গোবর খাচ্ছেন, এরকম দেখতেছেন। তারপরে উনি মানে ভয় পেয়ে যান, বাড়ি ফিরে এসে সবাইকে জিনিসটা বলেন। তো এই ঘটনাটা আমাদের একটা মানে তথাকথিত যে ভূতের গল্প সেরকম কিছু না, কিন্তু এই ঘটনায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক ধরনের হিউমার। মানে একটাবার চিন্তা করে দেখেন যে উনি ভূতের সাথে একটা ভৌতিক অভিজ্ঞতা হয়েছে, সেটাতে তিনি ভয় পেয়েছেন, কিন্তু আমাদের কাছে এসে যখন এই ঘটনাটা উনি বলতেছেন আমরা কিন্তু হাসতেছি, আমাদের হাসি পাচ্ছে যে উনি কি বলে গোবর খাচ্ছেন, মানে একদম সুস্পষ্ট ভাষায় বলে উনি গোবর খাচ্ছেন, এরকম একটা ব্যাপার, যেটাকে ভূতেরা ওনাকে এক ধরনের মিষ্টি স্বাদ দেখিয়ে খাইয়ে দিয়েছিল বা খেতে দিয়েছিল, ওনাকে এক ধরনের কি বলে ধোকার মধ্যে ফেলে দিয়েছিল। তো এই ঘটনাটা আমাদের মধ্যে অনেক হাস্যরসের জন্ম দেয়। আর আরেকটি ঘটনা আমি যেটা আপনাদের সাথে মানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, 2009 সালের ঘটনা। তো সে বছরই আমার গোরা চাচা মারা যান, এবং দুঃখের বিষয় হচ্ছে আমি ওনার জানাজায় থাকতে পারিনি। কেন থাকতে পারিনি সেটা হচ্ছে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি, এবং অসুখের কারণটাই হচ্ছে আমার মানে মজার ঘটনা, আমার কাছে দুঃখজনকও এবং মজারও। যে আমি যখন কলেজে যাই, আমি যেহেতু একটু অ্যাক্টিভিস্ট টাইপের ছিলাম, অ্যাক্টিভিস্ট বলতে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের দিকে আমার ওই সময় কখনোই চোখ ছিল না। তো আমি ডিবেট, এরপর হচ্ছে কুইজ, এরপর হচ্ছে লেখালেখি, এই ধরনের ব্যাপারগুলোর সাথে বেশ ভালোভাবেই জড়িত ছিলাম। তো আমার কলেজেরই এক সিনিয়র, উনি হচ্ছে ডিগ্রিতে পড়তো, আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারে। তো উনি আমাকে অনেক স্নেহ করত, কিন্তু আমি হচ্ছে খুব ইন্ট্রোভার্টেড একজন মানুষ, অন্তর্মুখী স্বভাবে। তো উনি আমার সাথে এক ধরনের ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করা, আমাকে স্নেহ করা, আমার সাথে কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এই জিনিসটা খুব প্রেফার করতো কেন জানি, কিন্তু আমার ওনাকে পছন্দ হতো না। তো আমি সরাসরি ওনাকে এই জিনিসটা বলে দিই যে ভাই আমি আপনার সাথে কথা বলবো না, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে না। তো এই জিনিসটার পরে অন্যকে আমার উপর খুব খেপে যায়। তো এরপরে হচ্ছে আমি একদিন বাড়িতে বসে বসে সমরেশ মজুমদারের, তখন সমরেশ পড়তাম খুব বেশি, সাতকাহন উপন্যাসটি পড়তেছিলাম। মানে সাতকাহন প্রায় পড়া শেষ হয়ে আসতেছে, আমার 3-4 দিন এক নাগাড়ে পড়ে শেষ করে ফেলতেছি, এরকম অবস্থা আর কি। তো সাতকাহন পড়ে শেষ করে আমি ইচ্ছে হলো 3-4 দিন আমি কারোর সাথে দেখা সাক্ষাৎ করি না। আমার একটা ফ্রেন্ড আছে একদম পাশের বাড়িরই বলা যায়, নাম জাবির। তো আমি ওর সাথে দেখা করার জন্য ওর বাড়িতে যাই হেঁটে হেঁটে। তো ওর বাড়ি যাওয়ার পথে হচ্ছে আমার খুব শরীর খারাপ লাগা শুরু করে, যেন আমি শ্বাস নিতে পারতেছি না, আমি কিচ্ছু দেখতেছি না। তো ওর সাথে দেখা হওয়ার পরে বলে মানে বসার জন্য বলে, আমি বলি না রে, আমি শরীর ভালো লাগতেছে না, আমি বাড়ি চলে যাচ্ছি। তারপরে আমি মানে চোখে খুব ঝাপসা দেখতেছিলাম, বাট কিভাবে যেন আমি মানে বাড়িতে পৌঁছে যাই। বাড়ি পৌঁছার পরে হচ্ছে মানে আমি মায়ের সাথে দেখা হয় আমার। মা বলে তোর কি হয়েছে রে? আমি বললাম যে মা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি মনে হয় মরে যাব। বলে আমি আমার সেজ ভাইয়ের রুমে গিয়ে হচ্ছে এক ধরনের শুয়ে পড়ি সম্ভবত। কিভাবে আমি সেজ ভাইয়ের রুমে গেছি সেই জিনিসটা আমার মনে নাই। এরপরে হচ্ছে আমার মানে আর কিছু মনে নাই, আমি জাস্ট শুয়ে পড়ার পরে সম্ভবত মা বলে যে আমি অজ্ঞান হয়ে যাই এবং প্রায় 12 ঘন্টার মতো অজ্ঞান হিসেবে থাকি। এরপরে আমাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে ডাক্তারেরা অনেক ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, বাট কোনোভাবেই আমার এই যে অজ্ঞান হয় জিনিসটা যাচ্ছিল না।
আমি মানে ঘন ঘন অজ্ঞান হচ্ছি, একই সাথে আমার খিঁচুনি হচ্ছে প্রচন্ড রকমের। এই ধরনের ব্যাপার স্যাপার ঘটতে থাকে আমার সাথে। তো এমত অবস্থায় আমি একটা জিনিস এখানে বলে রাখি যে যখন হারুন ভাই ওনার নাম, ওনার কাছে আসলে আমার অনেক ক্ষমা চাওয়ার আছে। কখনো ওনার সাথে যদি দেখা হয় অবশ্যই ওনার কাছে আমি ক্ষমা চাইবো, কারণ উনি আমার কারণে অনেক ধরনের সাইকোলজিক্যাল হোক এবং সামাজিক হোক বিভিন্ন ধরনের চাপের মধ্যে ছিলেন। তো আমি মাকে বলি যে হারুন ভাইয়ের সাথে আমার এরকম এরকম একটা কথা কাটাকাটি হয়েছে এবং উনি সম্ভবত আমার উপরে খুব রেগে গেছেন। তো এই জিনিসটা শেয়ার করি মায়ের সাথে। তো আমি যখন অসুস্থ হই এবং কোনোভাবেই আমার অসুখ যাচ্ছিল না, তখন মা চিন্তা করে যে এই ছেলেটার সাথে আমার ছেলে হচ্ছে এক ধরনের খারাপ ব্যবহার করেছে, তাইলে মনে হয় ওই ছেলেটা ওকে কোনোভাবে বান মেরেছে যাতে আমার ছেলে মারা যায়, এবং আমার ছেলে তো এখন যে অবস্থায় আছে সে যে কোনো সময় মারা যাবে। তো এটা চিন্তা করে ওনারা হচ্ছে আমাকে বিভিন্নভাবে, যেটাকে সিলেটের ভাষায় বলে মোল্লাকি চিকিৎসা, মানে মোল্লা এরপরে পীর, এই ধরনের যারা তাবিজ টাবিজ করে তাদের মাধ্যমে চিকিৎসা করানো আর কি। তো এরকম করে উনি আমাকে একজন পীরের কাছে নিয়ে যায়। সেই পীর হচ্ছে আমার ফ্রেন্ডের, কলেজ ফ্রেন্ডেরই চাচার নাম ফখরুল পীর। ওনার কাছে নিয়ে যায়। উনি হচ্ছে আমাকে মোটামুটি চিকিৎসা দেয়, বাট আমার কমে না আসলে। উনি বলে যে আমাকে কেউ নাকি বান মেরেছে, এই ধরনের ব্যাপার ঘটেছে, তো আমি সুস্থ হয়ে যাব, বাট কোনোভাবেই আমি সুস্থ হয়ে উঠি না। তো আমাদের এলাকায় সায়েম হুজুর নামে একজন হুজুরের উত্থান ঘটতেছে সেই সময়। মানে উনি হচ্ছে বলা হয় যে উনি জিন পোষেন বলতে হচ্ছে কি উনি বেশ ভালো আমল করেছিলেন, যে কারণে জিনেরা এসে ওনাকে এসে ধরা দিয়েছিল। কারণ উনি নাকি টানা 40 দিন সম্ভবত মসজিদে নামাজ পড়েন, বা এই ধরনের একটা বিশ্বাস আছে আর কি, উনি বেশ ভালো আমলদার মানুষ। তো উনার আমলের উপরে মুগ্ধ হয়ে জিন্নে মুমিন, যারা জিনদের ভিতরে মুসলমান, তারা ওনাকে এসে ধরা দেয় যে বলে আমরা তোমার সহযোগিতা করব। তো তাদের সহযোগিতায় উনি হচ্ছে মানুষজনকে তাবিজ বা এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে চিকিৎসা দেওয়া শুরু করেন। তো উনি তখন মূলত ওই রকম করে এখন প্রচুর বিখ্যাত। ওনার প্রচুর মানে কি বলে রোগী ওনার কাছে আসে আসলে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু তখন সেরকম করে ছিল না। তো উনি আমাদের বাড়িতে আসেন আমাকে দেখার জন্য, এবং বেশ ভালোভাবেই উনি বলেন যে ওকে এরকম এরকম করে সমস্যা হয়েছে, যে আপনারা দৌড়াদৌড়ি না করে আমার কাছে দিয়ে দেন। কিন্তু যেহেতু উনি ওই রকম করে বিখ্যাত না, মানে ওনার তেমন রোগী টুগী নেই, উনি মাত্র দাঁড়াচ্ছে, এই অবস্থায় আসলে কেউ আর ওনাকে ওই রকম করে খেয়াল করেনি। আমাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হলো, বিভিন্ন মোল্লার কাছে, পীরের কাছে। তো একবার হচ্ছে কি আমি প্রচন্ড রকমের খিঁচুনি দিয়ে আমি উল্টাপাল্টা কথা বলা শুরু করি, বিভিন্ন ধরনের কথাবার্তা। তখন আমাকে জিজ্ঞেস করা হয় যে তুই এসব কথা বলতেছিস কেন? তো আমার মা বলে আর কি এই জিনিসটা আমার কাছে। আমি তো ওই রকম করে আমি আমার মধ্যে ছিলাম না আসলে। তো মা বলে যে আমি নাকি বলতেছিলাম যে আশেপাশে প্রচুর ভূত প্রেত আছে, ওদেরকে হচ্ছে আমি ধরবো। আমি সবাইকে বলছিলাম যে বোতল দেওয়ার জন্য, কয়েকটা বোতল দেওয়ার জন্য। ওনারা প্রচুর বোতল কালেক্ট করে, সংগ্রহ করে, এবং আমি সেই বোতলে হচ্ছে ভূতগুলাকে ভরে দিচ্ছিলাম। ওনারা জিজ্ঞেস করে যে আমি কিভাবে ভূতগুলাকে দেখছি। তখন নাকি আমি বলেছিলাম যে সায়েম হুজুর জিন পাঠিয়েছেন, ওনার জিনেরা হচ্ছে আমাকে দিয়ে ভূতগুলা বোতলে ভরাচ্ছে। তো বেশ মারামারি নাকি হয়, ভূতদের সাথে যুদ্ধ হয় জিনদের, এবং জিনেরা সেই ভূতগুলোকে বোতলে ভরে, বোতলের ছিপি লাগিয়ে কি সব পরে, আমি নাকি পড়তেছিলাম, পরে ফুটু দিয়ে সেই বোতলগুলো একদম সিলগালা করে দেওয়া। সিলগালা তো হচ্ছে এমনিতে না, ছিপি লাগিয়ে সেগুলোতে
কিছু একটা পরে ফু দিয়ে দেওয়া, এরকম অবস্থা আর কি। তো তারপরে বলা হয় যে এই বোতলগুলো কি করা হবে, এত এত বোতল, প্রায় 10, 15, 20, 30 এরকম, আমি ঠিক জানি না আসলে, আমি দেখিও নি, কারণ আমি অসুস্থ ছিলাম। আমার অসুস্থ অবস্থায় ওনারা সব আমাদের বাড়ির একদম শেষ সীমা, যেটা গ্রামের বাড়ি, তো শেষ সীমায় মানে মাটিতে গর্ত করে সেখানে পুঁতে রাখেন। তো সেই বোতলগুলো, মানে যেহেতু আমি বোতলগুলো হচ্ছে এক ধরনের সায়াম হুজুরের জিনদের সহযোগিতায় ভূতদেরকে এক ধরনের বন্দি করে ফেলি। বন্দি করার পরে সেগুলোকে পুঁতে রাখার যে এক ধরনের নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুসারে সবাইকে বলা হয় যে এইগুলো যাতে এমন জায়গায় পুঁতে রাখা হয় যেখানে কখনো কখনো কেউ বাড়ি ঘর বানাবে না, এবং যেখানে হচ্ছে কারোর সীমানা নেই, মানে আমাদের বাড়ির সীমানা, আমাদের বাড়ির পরে হচ্ছে আরেকটা জমি আছে, জমির পরে হচ্ছে কবরস্থান, সেই জায়গায়, এমন একটা জায়গায় মানে পুঁতে ফেলতে হবে যেখানে কখনো কেউ আবাস করবে না, কেউ খুঁড়বে না, মাটি খুঁড়ে কোনো কিছু বের করবে না, এরকম একটা জায়গায় পুঁতে ফেলার জন্য বলা হয়। তো সবাই মিলে সেই জায়গাটায় বোতলগুলো পুঁতে রাখে, পুঁতে ফেলে অনেকগুলো বোতল। এরপরে হচ্ছে একদিন মা বলে যে তিনি নাকি হচ্ছে রাতের বেলা ওনার কোনো কারণে হচ্ছে ঘুম ভেঙে যায়, বা উনি হচ্ছে রাত জেগে কোরআন পড়তো। তো উনি কোরআন পড়তেছে, হুট করে ঠাস করে আমাদের একটি জানালা খুলে যায়, সচরাচর এমনটি হয় না। তো উনি ভয় পেয়ে যায় বেশ মারাত্মক ভাবে, এবং রাতের বেলা হওয়ায় উনি তো আর কোনো মোল্লাকেও কল দিতে পারে না। এরকম ঘটনাগুলো দেখে উনি একদম নিশ্চিত হয়ে যায় আর কি, যে আমাকে এইরকম করে বান টান মারা হয়েছে, এখন হয়তো আবার বান মেরেছে, যে কারণে আমার বিপদ হতে পারে। তো এটা থেকে উনি আমার কাছে বসে পড়াশোনা শুরু করে। তখন নাকি আমাদের টিনের চালায় ঠাস ঠাস করে শব্দ হতে থাকে, মানে আমাদের ঘরটা হচ্ছে টিন শেড ঘর, সেই টিনের চালায় হচ্ছে ঠাস ঠাস করে শব্দ হতে থাকে। সেটা শুনে ওনারা সবাই বাইরে বের হয়ে দেখে, মানে প্রচুর পরিমাণে কাক বা এরকম কিছু একটা পাখি বা দূরও হতে পারে আমাদের চালায় ঝাঁকে ঝাঁকে এসে নাকি বসতেছে। তো এই জিনিসটা দেখে সবাই ঘাবড়ে যায়। তখন আর রাতের কথা চিন্তা করে আর কেউ দেখে না, আবারও সায়েম হুজুরকে কল দেয় মোবাইলে। তো ওনাকে কল দেওয়ার পরে উনি বললেন, আচ্ছা সমস্যা নেই, আপনারা টেনশন করবেন না, আগের বারও তো আমি জিন পাঠিয়েছিলাম, আর রাসেল তো ওইগুলোকে বোতলে, ওরা তো রাসেলের সাহায্যে এগুলোকে বোতলে ভরিয়ে বন্দি করেছে, এইগুলোকে আমরা বন্দি করে ফেলবো, ঠিক আছে? তো তখন হচ্ছে কি, আমি আবারও এক ধরনের ভূতগুলোকে মানে ধরে বোতলে বন্দি করার ইয়েটা আবারও শুরু করি। এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করা হয়, মানে আমাকে বলতে হচ্ছে জিনদেরকেই, যেটা আমি আমার ভাগনার কাছ থেকে শুনেছি। ও আমাকে প্রায়শই এই জিনিসটা বলে যে তুমি তো এখন অনেক ধরনের কথাবার্তা বলো, তো তখন নিজেই তো এরকম এরকম করছিলা, ঠিক আছে? তো ও তখন আমাকে বলে, ওর কাছ থেকে শুনি যে হচ্ছে আমি জিনদেরকে নাকি জিজ্ঞেস করা হয় যে এই যে এতগুলো ভূত আসতেছে, এরা কোত্থেকে আসতেছে, এরা এদেরকে কে পাঠিয়েছে? তো ওরা বলে ওরা হচ্ছে নাকি ইয়ে থেকে আসছে, সিলেট থেকে আসছে, এসে হচ্ছে আমাদের যে বিলেঙ্গার হাওড়ের কথা আমি আমার আগের ঘটনায় বলেছি, সেখানে নাকি প্রচুর গোবর খেয়ে চলে আসছে, তাদের আর মানে খিদা টিদে নাই, তাদেরকে আপ্যায়ন করা লাগবে না, তাদেরকে ছেড়ে দিই। মানে জিনেরা বলছিল নাকি যে তোদেরকে ধরছি, এখন তোদেরকে খাওয়া দাওয়া করাবো, আদর আপ্যায়ন করানো হবে, মানে ওই যে পোড়া তেল তেল ওই ধরনের ব্যাপারগুলো দেওয়া হবে। ওরা বলে নাকি ওরা খেয়ে আসছে, সিলেট থেকে আসছে, আবার সিলেট চলে যায় ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য, অনেক কাকুতি মিনতি নাকি করে। তো তখন আর ওদেরকে ছেড়ে দেওয়া হয় না, এবং আরো অনেকগুলো বোতল ভর্তি হয় জিনে বা ভূতে। এভাবে চলতে থাকে অনেক দিন। তারপরে এক সময় হচ্ছে আমি মোটামুটি সুস্থ হই এই সায়াম হুজুরেরই ট্রিটমেন্টে, মানে উনি আমাকে বেশ চিকিৎসা করায় এবং আমি সুস্থ হয়ে ওঠার একটা পর্যায়ে গিয়ে হচ্ছে দেখা যায় যে সায়াম হুজুর বলে যে আসলে শুধু যে আমাকে বান মেরেছে এরকম ব্যাপারই না,
ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়িতেও প্রচুর সমস্যা আছে। বাড়িতে একটা বিশাল সমস্যা আছে, সেটা হচ্ছে নাকি আমাদের নতুন ঘর যেখানে তৈরি করা হয়েছে সেটা তৈরি করা হয় হচ্ছে 2011-12 সাল ওইরকম সময়ে। তো ওই ঘর তৈরি করার যে জায়গাটা, ওই জায়গার নিচে নাকি একটা মূর্তি, মানে হিন্দু মূর্তি, যেটা আবার জীবন্ত আছে। এবং এই মূর্তির কারণেই সব সময় আমাদের বাড়িতে সমস্যা হয়, এবং এটা কখনোই যাবে না উনি বলে। এবং ওনার পক্ষে এটা নাকি চিকিৎসা করা সম্ভব না, কারণ এই মূর্তিটা প্রচন্ড রকমের শক্তিশালী। এখানে ছোট একটা ঘটনা আমি বলে আমার আসলে ঘটনাটা শেষ করব, কারণ এই ঘটনার আসলে কোনো শেষ নেই। আমাদের বাড়ির যে ঘটনাটা বলতেছি সেটা এখনো মানুষজনের বিশ্বাসে আছে। আমার মা, আমার ভাই বোন, এমনকি আমার চাচাতো ভাই বোন যারা আছে, সবাই এটা বিশ্বাস করে মনে প্রাণে। তো আমাদের সিলেটের জকিগঞ্জে একজন লোক ছিলেন, ওনাকে ফুলতলি বলা হয়, ফুলতলি সাহেব। উনি পীর ছিলেন, এবং উনি আমাদের এলাকায় হচ্ছে বেশ ওনার মুরিদান ছিল, সবাই মুরিদ হতো ওনার। তো যে কোনো সময়, যে কোনো বিপদে আপদে বা বছরের একটা নির্দিষ্ট সময় ওনাকে হচ্ছে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হতো আমাদের বাড়িগুলোতে। তো সেরকম একবার হচ্ছে আমাদের বাড়িতে যখন আরেকটা পরিবার প্রথম যখন বিয়ানীবাজার, সিলেটের বিয়ানীবাজার থেকে হচ্ছে এখানে আসা হয়। তো যখন আসে ওনারা, তখন এই বাড়িটিতে হচ্ছে উঠার পরে ওনাদের ছেলে মেয়েদের কেউই আসলে বাঁচে না। বাচ্চার জন্ম হয়, মারা যায়, বাচ্চার জন্ম হয়, মারা যায়। এমত অবস্থায় ওনারা হচ্ছে ফুলতলি সাহেবকে নিয়ে আসেন আমাদের বর্তমান যে বাড়ি সেখানে। উনি এসে হচ্ছে এক ধরনের ওনার একটা আশা, যেটাকে লাঠি বলা হয়, আশা ছিল। সেই আশা মাটিতে মানে কি বলে একটু পুঁথে সেটা খাড়া করিয়ে রেখে উনি বিভিন্ন সূরা কালাম পড়ে এই জায়গাটিকে এক ধরনের বান্দানো, যেটাকে বলে, মানে টোটাল এরিয়াটিকে তিনি বন্ধ করে দিচ্ছেন, এরকম একটা প্রক্রিয়া আছে আর কি। তো সেটা করছিলেন, করার একটা পর্যায়ে উনি জাস্ট একটু ঘাবড়ে যান, মানে ওনার শরীরটা কেমন যেন আলোড়িত হয়। সবাই সেটা দেখে উনি আর কাউকে কিছু বলেন না, কেউ জিজ্ঞেস করে না এই সময়। তো তখন তিনি সাথে সাথে মানে তাৎক্ষণিকভাবেই ওই আশা যেটা উনি পুঁথে রেখেছিলেন ওই জায়গায়, সেটি তুলে নিয়ে সবাইকে বলেন যে তোমরা এই বাড়িতে থাকতে পারবে না, এই বাড়িতে প্রচুর সমস্যা আছে, তোমরা নতুন কোথাও চলে যাও। তো এই জিনিসটা বলে উনি নাকি চলে যান, এবং এর কিছুদিনের মধ্যেই ওই পরিবার হচ্ছে আমাদের বর্তমান যে বাড়ির টিলা যেটা আছে সেই টিলাটি ছেড়ে আর একটু পূর্ব দিকে চলে যায়। তো তারপরে আমরা আসি। আমরা আসার পর থেকে তো অনেক ধরনের সমস্যা হয়। এখন যে সমস্যাটির কথা সায়েম হুজুর বলেছিলেন, 1 নাম্বার তো আমার সমস্যা ছিল হচ্ছে আমাকে কেউ বান মেরেছে। উনি অবশ্য কারোর নাম কনফার্ম করে বলেননি, বলেন আমি শত্রুতা তৈরি করতে পারবো না মানুষজনের মধ্যে, এটা আমার কোনো ধরনের নৈতিকতার সাথে যায় না, ইসলামও এটা সমর্থন করে না, বা ধর্মের যে নীতি কথা আছে এটাকে কখনোই সমর্থন করে না, এজন্য আমি কাউকে এই নামটা বলবো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ঘটনাটি আমি বলতেছিলাম, মূর্তি যে জিনিসটা সেটা হচ্ছে জীবন্ত এবং সেটা প্রতিনিয়ত স্থান বদলায়। তো সর্বশেষ যেটা আমি এই বছরই আমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলছিলাম, মা বলছে যে মূর্তিটা সেটা নাকি এখন আমাদের যে ঘর আছে, যে জায়গা এটা ছিল, সে জায়গা থেকে সরে আমাদের আরেক চাচার বাড়ির একদম নিচে চলে গেছে, এবং সেটা ওনাদেরকে অনেক সমস্যা করবে, আমাদের নাকি আর কোনো সমস্যা করবে না। তো এই ছিল আমার ঘটনা। আপনাদের আশা করি মানে জানি না কেমন লাগবে, বাট ভালো লাগবে জানাবেন। আর আমি হচ্ছে গবেষণা করছি এই বিষয়গুলো নিয়ে, এবং আমি আপনাদের ইনসাইড স্টোরিগুলো আমি বেশ আগ্রহের সাথে করার চেষ্টা করি। আপনাদের সবাইকে সেই বিষয়ে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে এই রিসোর্সগুলো দিয়ে সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবে।